বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। এক নতুন স্বপ্ন নিয়ে বা বড় স্বপ্ন নিয়ে অগাস্টে বাংলাদেশের যাত্রা শুরু, কিন্তু ইতিমধ্যেই সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে নানা অনিশ্চয়তা এবং অস্থিরতা দেখা দিচ্ছে। কেন? পরিত্রাণের উপায় কী? সেসব নানা বিষয় করে, বিশেষ করে অর্থনীতির ক্ষেত্রে যেটা আমাদের এগিয়ে যাবার পথের প্রধান জায়গা, সেটা ঠিক করবার জন্যে কী করণীয় উচিত, কি হচ্ছে? অবশ্যই রাজনীতি এবং অর্থনীতি একটা আরেকটার সঙ্গে সমান্তরাল গতিতে এগিয়ে যাওয়া উচিত, না হলে কোনোটাই আসলে শেষ পর্যন্ত টেকসই হয় না বা তার যে অস্থিরতা সেটা কাটে না। এইসব বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বাবা বসা আছেন অস্ট্রেলিয়া বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সৈয়দ মোয়াজ্জেম হোসেন, এবং আমার ডানে রয়েছেন বারবিডার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার সৈয়দ মোয়াজ্জেম হোসেন, আপনার কাছে জানতে চাইব যে একজন বিজনেস লিডার হিসেবে, একজন বিজনেসম্যান হিসেবে পরিবর্তিত পরিস্থিতিতে, পরিবর্তিত আবহের মধ্যে কতটা কমফোর্ট জোনে আছেন, কতটা কমফোর্টেবল আপনারা? ধন্যবাদ। কমফোর্ট জোনের কথা, পরিবর্তিত পরিস্থিতির কমফোর্ট জোনের কথা যদি বলেন, এটা ঠিক এক কথা বলা যাবে না, বিকজ আমরা এমন একটা ঝাঁকুনি খেয়েছি ইন দ্য এন্টায়ার বাংলাদেশে, সেই ঝাঁকুনি থেকে আমাদেরকে আসলে ঠিক উঠে দাঁড়ানোর মতো ইট উইল টেক টাইম। এটা খুব স্বাভাবিকভাবে বলতে চাইছি যে আমাদের এই কিছু সময়ের প্রয়োজন হবে এই ধাক্কাটাকে সামলানোর জন্য। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেটা বলবে, সেই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সবচেয়ে বেশি বড় ধাক্কাটা এসছে। আমাদের এই অর্থনীতিতে আমরা যে রোলটা প্লে করছিলাম, সেই রোলটা আমরা ঠিকমতো প্লে করতে পারি নাই, কারণ আমাদের সমস্ত ক্ষেত্রে আমরা যে একটা মাস যে আমরা লস করেছি, সেটা কিন্তু রিকভার করা ইট উইল টেক এ লং টাইম। পরিসংখ্যানটা আপনারা দেখছেন যে আমরা খালি গার্মেন্টস সেক্টরে বলে অলমোস্ট $1 billion ইজ লস্ট। অ্যান্ড এন্টায়ার যদি আমরা চিন্তা করি যে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, টোটাল ইন্ডাস্ট্রিয়াল সেক্টর যদি আমরা দেখি, তাহলে ইট উইল বি অলমোস্ট ডাবল, বিকজ অল ওভার আদার ইন্ডাস্ট্রিজ আর অলসো সাফারিং। আমি জাস্ট গত সপ্তাহে আমাদের মেট্রোপলিটন চেম্বারের যে এলিট চেম্বার আমরা বলি, এলিট চেম্বারের যারা সদস্য আছে, দে আর ভেরি হায়ারার্কি পিপলস আর দেয়ার, এবং তাদের একটা পরিসংখ্যানে বলে 90% অফ দেয়ার পিপলস, দেয়ার বিজনেস পিপলস আর সাফারিং। সো এটা একটা ইন্ডিকেশন আছে। আরেকটা জিনিস যদি আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কতগুলো ইন্ডিকেটর কাজ করে। যেমন ইন্ডিকেটরের কথা আমি বলবো যে একটা ইন্ডিকেটর হলো যে আমাদের যে শেয়ার সংক্রান্ত বিষয়, আমাদের স্টক এক্সচেঞ্জের যে অবস্থা, ক্যাপিটাল মার্কেটের যে অবস্থাটা, সেই ক্যাপিটাল মার্কেট ধস এমন নামতে দেখা গেল যে প্রায় 40,000 কোটি টাকার মতো চলে গেছে। এখন কাকে দোষারোপ করবেন আপনি? কিন্তু এই শেয়ার মার্কেটের ধস সেই ধসটা তো আমাদেরকে এসে হিট করছে। সেরকমভাবে আমাদের যদি অন্যান্য ক্ষেত্রে যদি বলেন, আমরা যারা ব্যবসা করি, ব্যাংকের সাথে ব্যবসা করি, ব্যাংকের আমাদের লেনদেন আছে, লোন আছে, দেখা গেলো যে 9টা ব্যাংক আমাদেরকে প্রতিদিন 50,000 টাকার বেশি দিতে পারে না। তো যাদের এক্সপোর্ট ইম্পোর্ট আছে, যাদের ব্যবসা আছে, সেখানে যাদের বেতন দিতে হয়, যাদের প্রতিদিন খরচ আছে লক্ষ লক্ষ টাকা, তারা কোত্থেকে পাবে? এই পরিস্থিতিতে সেই ব্যবসাগুলোর অবস্থাটা কী দাঁড়াচ্ছে, এটা কিন্তু বুঝতে যাচ্ছে আমাদের কী অবস্থাটা। আমরা যদি আরেকটা জিনিস দেখি, আমাদের প্রোডাক্টের অবস্থা যদি দেখি, আমরা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং কস্টিং ইজ অলসো ইনক্রিজ ড্রামাটিক্যালি। কস্টিং বেড়ে গেছে কি, কিন্তু সেই আনুপাতিক হারে আমরা কিন্তু সেটা আমরা রিকভার করতে পারছি, প্রফিট করতে পারছি না। সো ম্যাক্সিমাম অফ ইন্ডাস্ট্রিজ আর দেখা গেল যে দে আর রানিং, সারভাইভিং, বাট মানে অ্যাট মিনিমাম মার্জিন আর মিনিমাম কস্ট, অ্যান্ড ম্যাক্সিমাম ক্ষেত্রে লসে করতে হচ্ছে। আমি কনজিউমার প্রোডাক্টের ক্ষেত্রে আমি গত পরশু কনজিউমার প্রোডাক্টের লার্জেস্ট একটা কোম্পানির সাথে কথা বলছিলাম, দে আর হিউজ কনজিউমার প্রোডাক্ট ডিল করে। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে হোয়াট ইজ ইউর সিচুয়েশন। উনি আমাকে বলছেন যে আমরা এখনও মার্কেটে টিকে আছি, বিকজ কনজিউমার প্রোডাক্ট, মানুষ আটা খেতে হবে, ময়দা খেতে হবে, আর তাদেরকে দুধ কিনতে হবে, ঠিক আছে, সেই কনজিউমার প্রোডাক্টগুলো তারা কিনছে, বাট দি কস্টিং অফ ইম্পোর্টেশন, দি কস্ট যেটা বেড়েছে, আমরা কিন্তু প্রাইসটা বাড়াতে পারছি না। সো সেই ক্ষেত্রে উই আর লুজিং মানি, বাট ফর সার্ভাইভাল কেস আমাদেরকে অবশ্যই এটাকে চালিয়ে যেতে হবে, বাট হাউ লং উইল কন্টিনিউ ইট উই ডোন্ট নো। আমরা যদি আপনার এই ব্যবসা বাণিজ্যের সমস্ত ক্ষেত্রে যদি আপনি দেখেন, ফুড ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট ফর হিউম্যান বিং। আপনাকে আমাদের যদি এসেনশিয়াল প্রোডাক্টগুলোর মধ্যে বলেন, তাহলে দেখা গেল ফুড, শেল্টার, হেলথ, এডুকেশন, ক্লোদিংস, এগুলো ইজ ইম্পর্টেন্ট।
এখন ফার্স্ট রাউন্ডে আসে ফুডটাকে। ফুডের অবস্থা যদি আপনি খেয়াল করেন তাহলে আমাদের ফুড মার্কেটে যারা আমাদের ব্যবসা বাণিজ্য করে সেই ফুড মার্কেট একটা ভোলাটাইল সিচুয়েশনে আছেন। আমরা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, মাস পিপলস ক্যানট কনজিউম প্রোডাক্টস বিকজ দে হ্যাভ নো মানি ইন দেয়ার হ্যান্ড। সো সেই ক্ষেত্রে দ্রব্যমূল্য যেগুলো বেড়েছে সেগুলোকে অ্যাফোর্ড করার মতো আমাদের লোক লস্করের পয়সা নেই, তাইলে আমরা সেখানে সাফার করছি খুব একটা। আমরা যদি শেল্টারের কথা বলেন, আমরা যদি আজকে আমাদের সেক্টর সবচেয়ে বড় একটা সেক্টর হলো যে আমাদের বিল্ডিংস অ্যান্ড আদার্স, কেমন আমরা যদি শেল্টারের কথা বলি, আমাদের দেখা গেল যে আজকে যারা ডেভেলপিং কোম্পানিগুলো আছে এভরিবডি স্ট্যান্ড স্টিল হয়ে গেছে। বিলিয়ন্স অফ বিলিয়ন্স ডলার ইনভেস্টমেন্ট করে আসে, দেখা গেল যে তারা আজকে কোনো ব্যবসা করতে পারছে না। আমি গুলশানের মতো আপনাকে একটা উদাহরণ দিয়ে আজকে বলছি। গুলশানের মতো একটা মানে মেইন রোডের উপরে একটা কোম্পানি অফার করতেছে যে আমি 16,000 টাকা থেকে 20,000 টাকার মধ্যে আমি স্পেস ছেড়ে দিব, কমার্শিয়াল স্পেস। হাউ ইট ইজ পসিবল? যেটা 40,000 টাকা ছিল, 50,000 টাকা ছিল, সেই ক্ষেত্রে আসি সে ধস নেবে বলতে আমাকে এনকেশ করতে হবে, বিকজ আই হ্যাভ টু মানে সার্ভাইভ করতে হবে আমাকে, এনকেশ করার জন্য সেরকম চাচ্ছে। সো এই যে ধস বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে নেমেছে, এবং এটার সাথে লিঙ্কেজ কি, আপনি যদি এই সেক্টর থেকে যদি লিঙ্কেজ দেখেন, স্টিল, আয়রন অ্যান্ড স্টিল, সিমেন্ট, লেবার, তারপরে কে নাম বালি, এগুলো সমস্ত ক্ষেত্রে এটা স্ট্যান্ড স্টিল হয়ে গেছে গিয়া। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের আসলে ওভারঅল ব্যবসায় অবস্থাটা খুব একটা বেশ সুবিধাজনক না, বাট তবু আমি খুব আশাবাদী এই জন্য বলছি যে আমরা একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে এখন আছি। আমি অনেকেরই বলছি, আপনার এখানেও সেদিন বলে গেছিলাম যে উই রিয়েলি ক্যান টক অনলি ইন জানুয়ারি, অ্যাটলিস্ট ব্রেথিং টাইম, আর আপনাকে একটা টাইম তো আমাদেরকে কিল করতে হবে। আমরা জানুয়ারি মাসের মধ্যে বলতে পারবো যে আসলে আমাদের অবস্থানটা কোন দিকে যাচ্ছে, কিভাবে আমরা অগ্রসর হব, কিভাবে আমাদের রাজনীতি চলবে, কিভাবে আমাদের রাষ্ট্রনীতি চলবে, সেটার একটা রূপরেখা আমরা সেদিন পাবো। আরেকটি সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হলো যে আজকে যদিও আমাদের এই এটা বলছি যে আমরা বিরাট একটা উত্তরণে আমরা এসেছি, আমরা বিরাট একটা সংগ্রামের মাধ্যমে আমরা এসেছি, আমাদের এই অবস্থানটাকে এভাবে তো চলতে পারে না। একটা দেশ কিন্তু একটা চলতে গেলে একটা গণতান্ত্রিক সরকার দরকার হবে। সেই গণতান্ত্রিক সরকার যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ সমস্ত কিছু আমার মনে হয় যে না ঠিক আমরা চালাতে পারবো। দেশ চালাবে রাজনীতিবিদরা, যদি চালায়, তো রাজনীতি যদি না থাকে সেখানে দেশের অনেক অংশে আমরা কিন্তু সেগুলো চালাতে পারবো না। আমি আপনাকে আরেকটা জিনিস, হেলথ সেক্টরের কথা যদি আমি আপনাকে বলি, আমাদের বিভিন্ন সেক্টরগুলো ইম্পর্টেন্ট, যেগুলো হুইচ ইজ রিয়েলি রিলেটেড উইথ দি সার্ভাইভাল অফ দি পিপলস। হেলথ সেক্টরে বাংলাদেশের কী অবস্থাটা? আমরা 17,000-17,000-এর মতো হেলথ ক্লিনিক করেছি গ্রামেগঞ্জে, আমরা প্রায় মানে 5,500 হসপিটাল করেছি বাংলাদেশে। আমাদের ভালো ভালো হসপিটাল অনেকগুলো হয়েছে, তারপরেও কিন্তু আমরা ভালো চিকিৎসা দিতে পারছি না। কেন? এই সেক্টরটা এত নেগলেক্টেড কেন? হাজার হাজার কোটি টাকা এখান থেকে চলে গেল, এই নেগলেক্টেড সেক্টরটাকে কেন আমরা আজ পর্যন্ত অ্যাড্রেস করতে পারলাম না? আমার তো মনে হয় লক্ষ লক্ষ ডাক্তার আমরা তৈরি করেছি। কী তৈরি করেছি আমরা এই ডাক্তারদেরকে একটা পর্যায়ে নিতে পারিনি, হসপিটালগুলোকে একটা স্ট্যান্ডার্ড আমরা চিকিৎসা ব্যবস্থা করতে পারিনি। আমাদের বড় বড় ডাক্তার আছে, কেন যে 100 রুগী দেখতে হবে পার ডে সেটাও আমি জানি না, কারণ আমাদের অনেক ডাক্তাররা আছে 100 রুগী মানে রুগী দেখে প্রতিদিন। তো ওদের কাছ থেকে আপনি কীভাবে আশা করতে চান? প্রত্যেক ডাক্তারের প্রাইভেট ব্যবসা করার জন্য ইম্পর্টেন্ট, তারা কিন্তু যেমন বিদেশে কিন্তু এটা নাই। আপনি পৃথিবীর সব জায়গায় যান, ডাক্তার যারা সরকারি চাকরি করে, যারা ক্লিনিকে চাকরি করে, কিন্তু প্রাইভেট ব্যবসা করে না। কিন্তু আমাদের দেশে সেই প্রাইভেট ব্যবসাটা হচ্ছে। আমাদের দেশে ইকুইপমেন্ট আছে, ইকুইপমেন্টের কোনো অপারেটর নাই, টেকনিশিয়ান নাই। আমাদের দেশে ভালো ডাক্তার আছে, ভালো ডাক্তারের কোনো ভালো ভিশন নাই যে আমি ভালো চিকিৎসা করবো, মানুষের সেবা করব। খালি টাকার ইনকামের কথা চিন্তা করে বেশিরভাগ ডাক্তার, আমি সবার কথা বলবো না। আমরা যদি এডুকেশনের কথা বলি, আমি এসেনশিয়াল সেক্টর কথা যদি বলি, এডুকেশনের আমাদের অবস্থাটা কি? আমি আজকে আমার খুব কষ্ট লাগে যে এডুকেশন বাংলাদেশে এত নিম্ন স্তরে নেমেছে যে আমরা মাস্টার্স ডিগ্রি করা একটা ছেলেকে যদি একটা দরখাস্ত লিখতে বলি বাংলা অথবা ইংরেজিতে, ই কান্ট। এত নিচু স্তরে আমাদের এডুকেশন চলে গেছে। আমরা এডুকেশন সেক্টরটাকে যদি সত্যি সত্যি সাজাতে পারতাম, আমাদের আজকে 55% অফ দি ইয়াথস বলছে আমরা বিদেশ চলে যেতে চাই। 55% লোক পত্রিকাতে আছে, 55% ছেলে বলছে, মানে ইয়াং ছেলেরা বলছে উই ওয়ান্ট টু গো অ্যাব্রড।
কেন? এবং সেখানে অ্যাব্রডে যাচ্ছে, কি হচ্ছে অ্যাব্রডে গিয়ে? অ্যাব্রডে গিয়ে তাদের লেবার হচ্ছে তারা। আমরা কি তাদেরকে সেই শিক্ষায় শিক্ষিত করতে পারি না? আপনি যদি জাপানে যদি দেখেন, জাপানে কি আছে? কোনো মিনারেল রিসোর্সেস তেমন কিছু নাই, বাট হোয়াট দে হ্যাভ অনলি এডুকেশন অ্যান্ড দে হ্যাভ অনলি পিপলস। আমরা তাদেরকে সত্যিকার অর্থে মানুষ বানাতে পারি নয়, সত্যিকার অর্থে রিয়েলি তাদেরকে জীবন ধারণের জন্য যা কিছু প্রয়োজন সেটাকে তৈরি করতে পারি নাই। আমরা এই সেক্টরগুলোকে যদি সত্যি অ্যাড্রেস করতে পারতাম, বিশেষ করে এডুকেশন, আমাদের হেলথ সেক্টর অ্যান্ড ফুড সেক্টরটাকে যদি অ্যাড্রেস করতে পারতাম, তাহলে আমাদের মনে হয় যেন দেশের অনেক প্রবলেমগুলো আমরা সলভ আমি আসবো আপনার কাছে এবং আরও শুনবো। আমি শাহাবিবুর রহমান। ধন্যবাদ। শুনছিলাম ব্যবসার কথা দিয়ে শুরু করি, যেটা বললেন আপনার প্রশ্নের মধ্যে ছিল, যেটা ভাই আমরা ভালো নেই। আজকে আমি যখন এখানে আসার আগে প্ল্যান, মানে যখন আসবো প্ল্যান করছি, মানে করতেছিলাম, কি বলবো, নিজের কাছে নিজে প্রশ্ন করে, মানে আমি কতক্ষণ প্রশ্ন করছি, কেন, হোয়াই শুড আই গো দেয়ার। এই জাতির জন্য আমরা যারা যারা বলছি, সবাই বলছে, অনেকে সবাই বলে, আলটিমেটলি কী হইল, আমরা কী পাইলাম, আমরা কী পাইলাম? ব্যবসা বাণিজ্যের অবস্থা যেটা উনি তো অনেক সুন্দর করে বলছেন, অনেক ভালোভাবে বলছেন। আমি এক ব্যক্তি বলি, প্রোডাক্ট যেটা আমরা ইম্পোর্ট করি বা যেটা প্রোডাকশন হয়, সেইটা ক্রেতা থাকতে হবে। তো ক্রেতার সংখ্যা অনেক কম। ক্রেতা আছে, ক্রেতার কাছে টাকা নাই। আমি এর মধ্যে একদিন আমার ড্রাইভার বলতেছিল যে, স্যার আমরা তো আগে 30,000 টাকা পাইতাম আপনাদের থেকে সব মিলাই। স্যার আমরা মোটামুটি 30,000 পাইতাম, তার মধ্যে স্যার আপনার বন্ধুবান্ধবরা বকশিস টকশিস দিত, আমরা মোটামুটি 30-40,000 টাকা পাইতাম, আমরা 20,000 টাকা খরচ করে আর 20,000 টাকা টিকাইতে পারতাম। স্যার এখন ওই 30,000 টাকা দিয়ে আমার ঘর খরচই হয় না, কারণ আমার মূল্য এত বেশি হয়ে গেছে, আমরা উই ক্যানট সারভাইভ। এবং শুধু তারা না, বলে একসময় আমাদের ইনকাম ছিল, খরচও ছিল, দ্রব্যমূল্য দাম বাড়তেছে, কিন্তু আমার ইনকামটা ছিল। একজন ধরেন রাজনীতি যখন রাজনীতি ছিল, আমি ভালো আর খারাপের প্রশ্ন বলছি না, বিষয়টা হচ্ছে যখন মুভমেন্ট থাকে মানুষের, দেশি অর্থনীতি যেটা উনি, আমার বিদেশি টাকা আসবে, বিদেশি লোন আসবে, এটা দিয়ে তো দেশ চলবে না। আমি পকেট থেকে টাকা খরচ করার পরে আমার জিডিপিতে অবদান রাখতে হবে। আমার দেশীয় অর্থনীতি যদি চাঙা না থাকে, যতই ডেভেলপমেন্ট, যতই ইনভেস্টমেন্ট আসুক, আলটিমেটলি ইনভেস্টমেন্ট যদিও এই মুহূর্তে একদম জেরো। যেটা আমি যেটা মূলত বলতে চাচ্ছি, আমরা আসলে ভালো নাই গাড়ি, মানে বিশেষ করে যেমন আমার ব্যবসার কথাই বলি, আমি ছোট্ট করে, আমার ভাই তো অনেক সব ব্যবসা নিয়ে বলছেন, আমারটা বাদ দিচ্ছেন। আমরা যাদের কাছে আমরা যাদের কাছে গাড়ি বিক্রি করতাম, তারা যদি ভালো না থাকে, তা আমাদের এক বন্ধু গার্মেন্টস ব্যবসায়ী, সে প্রায় বলতো, দোস্ত আমরা ভালো থাকলে তোরা ভালো থাকবি। আমি কেন, আমি বুঝছি ব্যাপারটা। তারপর আমি দুষ্টামি করতাম, বলে দোস্ত আমরা যদি ইনকাম করি, আমরা যদি ভালো থাকি, তোর থেকে গাড়িটা আমরা কিনবো, আমার একটা জায়গায় দুইটা কিনবো, দুইটার জায়গায় আমার যখন হবে, আমার যখন মানে ভালো হবে, তখন আমি গাড়ি কিনতে থাকবো। আমরা যদি ভালো না থাকি, তাহলে তো তোর গাড়ি বিক্রি হবে না। এবং ভেরি ইন্টারেস্টিং, বড় গাড়ি যেগুলো, মানে প্রাডোর উপরের যেগুলো, ওগুলো তো বিক্রি নাই, ক্রেতাই নেই, ওটা কিন্তু ক্রেতা শূন্য। ছোটো গাড়িরও মোটামুটি একটা দুটা টুকটাক বিক্রি হয়, মানে টোটাল ইকোনমি এটার সাথে কিন্তু রিলেটেড। অফকোর্স আমি দেশের অবস্থা যদি ভালো থাকে, গাড়ি বিক্রি হবে, গাড়ি বিক্রি হইলে, কিন্তু তারপরে দুঃখজনক, এর সাথে একটু দুঃখের কথা বলি, মানুষের মুভমেন্টও কম, কিন্তু যারা অনেকে বিদেশে নাই, সেলুনে গেলে সেলুনে নাই, স্যার কিরে তোদের এখানে লোকজন নেই স্যার, যারা সেলুনে আসতো ম্যাক্সিমাম, মানে অনেক টাকা খরচ করতো স্যার, ওরা সবাই স্যার বিদেশ স্যার পালাই গেছে স্যার। আচ্ছা, পালানোর যে গল্পটা, কিছু লোক পালাইছে, ধরেন সত্যি সত্যি তারা ক্রাইম করছে, আবার কিছু লোক ভয়ে চলে গেছে, আবার কিছু লোক ব্রিটিশটা এসে গেছে, এদের এই দেশে থাকবো না। এখন এই দেশে থাকবো না যে গল্পটা, এই গল্পটা আমাদের জন্য সুখকর না, বাংলাদেশের জন্য। আপনার কাছে টাকা আছে, ধরুন আমার কাছে টাকা আছে, আমি তো 3 বছর বিদেশে থাকতে পারবো, আমি বিদেশে গিয়ে সময় কাটালাম, এটা তো দেশের জন্য কোনোভাবে সুখকর কোনো গল্প না। ফুল ফ্যামিলি বিদেশে, আপনি থাইল্যান্ডের জিডিপি বাড়াচ্ছেন আর সিঙ্গাপুরের জিডিপিতে অবদান রাখতেছেন আপনারা আমার টাকা দিয়ে। আমার টাকাটা এখানে যদি খরচ করা হতো, আমরা একটা খুব বাজে অবস্থায় আছি ব্যবসায়ীরা, বিশেষ করে ব্যবসায়ীরা। এবং ব্যবসায়ীদের তো কোনো পদ নাই, মানে আপনি যে কালকে চাকরিজীবী যেটা বলতাম, চাকরিজীবীরা আলটিমেটলি দিস ওয়ে দ্যাট ওয়ে দে আর গেটিং স্যালারি,
যাহা 52 তাহা 53 ঘটনা আবারও শুরু হয়ে গেছে গল্প। সে সেম গল্পের মধ্যে আমরা ঢুকে গেছি। কিছুটা ওই আমার ওই দিন আরেকজন বলতেছে যে স্যার ট্রাফিকরা এখন স্যার মামলা দিয়ে দেয়, টাকা নেয় না। কিছুটা সংস্কার যেটা পুনর্গঠন যেটা বাংলাদেশের যেটা দরকার ছিল, যে এই রাস্তাঘাটে এই লেনদেনের গল্পগুলো একটু কমছে, কিন্তু যানজট আমার একটু কমে নাই। কারণ ম্যানেজমেন্ট করার যেই ম্যানেজমেন্ট করতো তারা ম্যানেজমেন্টের দ্বারে কাছে নাই। বিশেষ করে যানজট নিয়ে আমি আজকে একটু আপনার মাধ্যমে বিশেষ করে এই বর্তমান গভর্নমেন্টকে এটা এখন কিন্তু সংস্কার বা পুনর্গঠন করার টাইম, দিস ইজ দ্য রাইট টাইম। আমি মনে আছে আপনার সাথে আরেকবার বলছিলাম, আনিসুল হক মেয়র ছিলেন, ওনাকে বলছিলাম দেখেন এইভাবে করা যায়, শুধু বাস বেগুলো ইমিডিয়েটলি আগামীকাল থেকে যদি প্ল্যান করেন যে বাস বে প্রত্যেকটা জায়গায় আমাদের যতগুলো জ্যাম হয় তার মধ্যে বাসের জন্য হয় 80% জ্যাম, মানে বাসগুলো একটাকে একটা এবং সবগুলো বাঁকা করে দাঁড়ায় যাতে পরবর্তীতে লোক করতে না পারে। শুধু বাস বে করে দিলে ঢাকা শহরে 30% যানজট কমে যাবে। এবং এটা এত কিছু না করে শুধু আমাদেরকে একটা করে দেখান, আপনারা ওই সংস্কার সেই সংস্কার সব সংস্কার করেন আস্তে আস্তে। আপনি আমাদের একটা কাজ আপনি আগে যানজট মুক্ত করেন। এই শ্রমঘণ্টা যদি সেভ হয় দিলু ভাই, দেশ অর্থনীতিতে অনেক বেশি অবদান রাখবে। এই একটা ছোট্ট জিনিস কারো মাথায় ঢুকতেছে না। উপদেষ্টারা এখন আমাদেরকে তো উপদেষ্টা করবে না, মানে করবে না বলতে এগুলো হতে চান আপনি? হতে চায় না, উপদেষ্টা করবে না বলতে নেই, আমাদেরকে ডাকলে হয়। সিভিল সোসাইটি যারা আমরা কথা বলি, যারা কাজ করতে চাই যানজট নিয়ে, আমাকে আসলে দায়িত্ব দিলে আমি কাজটা করতে চাই, উপদেষ্টা হতে চাই না, কাজটা করতে চাই। এটা একদম সিম্পল কাজ, একটা প্ল্যান করলে ঢাকা শহরের যানজটের অনেক সমাধান হয়ে যাবে। এবার আসেন এই রাষ্ট্র গণতন্ত্র যেটা বলতেছিলেন, যে গণতন্ত্র আপনি শিক্ষা ব্যবস্থা বা আপনি স্বাস্থ্য ব্যবস্থা গত 17 বছরের যে করুণ কাহিনী, আমরা ওনার টকশোতে এসে সব জায়গায় গিয়ে প্রতিদিন বলছি কেন আমার ওই মন্ত্রীকে রাখতে হবে, যে মন্ত্রীর নামে 1000 প্রবলেম আছে, কিন্তু আমরা রাখছি। আমরা কি করছি, আমরা মনে করছি যে আমি যেটা বলছি সেটাই হবে। এখন আমিত্ব থেকে বাংলাদেশ তো বেরোতে পারে নাই। এবং ওই যে এখন আইসা আবার এখন যে 5 তারিখের পর আমরা স্বপ্ন দেখছিলাম, বিউটিফুল স্বপ্ন, যে এবং আমি ওনার এখানেই আবারও বলি, আমি অ্যাজ এ চিটাগনিয়ান, চিটাগনিয়ান আমাদের একটু ফুর্তিও লাগছে যে আমরা চিটাগন অনেকদিন পর প্রথম রাষ্ট্রপ্রধান পাইলাম, সরকার প্রধান পেলাম, অনেক অ্যাডভাইজার পাইছে। হ্যাঁ, অ্যাডভাইজারটা ওইটা পাইছি, খুশিও লাগছে, ভালো লাগছে, উই ফিল প্রাউড। এন্ড অফ দ্য ডে লোকে তো অভিযোগ করে যে উনি যে সরকার প্রধান যে চিটাগং এর সেটা উনি প্রমাণ করছেন। এটাই আমরা ওই যে চিটাগংকে ভালোবাসেন, উনি চিটাগংয়ের প্রমাণ রাখছেন। আমরা মনে করছিলাম ওকে ফাইনাল করুক, বাট এন্ড অফ দ্য ডে আপনার কথা ধরেই বলছি, জানুয়ারি পর্যন্ত আমরা অপেক্ষা করব, কিন্তু আমরা সে আশার আলো দেখছি না। অনেক বেশি ঘটনার মধ্যে জড়াই গেছি। আমাদের এই কাজগুলো, সংস্কারগুলো, ওই ওনার বাসায় পুনর্গঠন, উনি খুব ভাষা বলে পুনর্গঠনের সেই গল্পটা কিন্তু আমরা খুব একটা বেশি দেখতেছি না দেখার কারণে আমরা হতাশ হচ্ছি। এবং বিদেশিরা যখনই আপনাকে কখন টাকা দেবে, স্টেবল হইলে আপনি, আমরা সবাই ফুর্তিতে আছি। আমি যদি বলি আমার বন্ধুকে ইয়া করেন, আমরা দোস্ত ভালো আছি, আমরা কেউ ভালো নাই। দেখেন রাজনীতি, অর্থনীতি, এই সব কিছু নিয়ে আপনি যদি সব কিছুতে গোজামিল করে ফেলেন। চিটাগংয়ের মেয়র, আগের মেয়র ছিল, ওনাকে আপনি বাইর করছেন, আবার কোর্ট থেকে অর্ডার দিল, আরেকজন মেয়র হইলেন। আমি বুঝিনি এটা, আমি এটা মগের মুল্লুক, আবার মগের মুল্লুকের তালে পড়ে গেলাম আমরা। উনি হচ্ছে ওনার ব্যক্তিগতভাবে আমার কোনো অবজেকশন নেই, বাট রাষ্ট্র আপনাকে কী দিচ্ছে, আমাকে কী শিক্ষা দিচ্ছে? মেয়র কোর্ট থেকে অর্ডার দিচ্ছে, উনি নাকি হবে, এটা কেমনি দেয়? উনি তো নির্বাচন জাল হচ্ছে বাতিল করার জন্য দিছিল, কিন্তু উনি হওয়ার জন্য দেন নাই। কিন্তু অ্যাপ্লিকেশনটা ছিল ওনাকে বাদ দিয়ে আমাকে করেন, এটা অ্যাপ্লিকেশন ছিল না। অ্যাপ্লিকেশন ওয়াজ রাইট, দ্যাট ইজ এই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ ছিল, মেয়র ইলেকশনটা। সেই মেয়র ইলেকশনে আগে যিনি প্রতিদ্বন্দ্বী ছিল তাকে আপনি রিস্ট্রিক্ট করছেন। সব কিছুর একটা নিয়ম থাকতে হবে। আপনি কোনো পক্ষকে যদি সাহায্য করেন, কোনো পক্ষকে যদি আপনি অবৈধ সুবিধা দেন, আলটিমেটলি রাষ্ট্র তো এইভাবে চলতে পারে না, এইভাবে হইতে পারে না। তখন হচ্ছে ওই একটা আপনি একজনকে 7টা ব্যাংক দিচ্ছেন,
এখন আর 2টা ব্যাংকে হয়তো আপনি হাতের বেশি করবেন। জি, এই দেশটা ওইভাবে এইভাবে এই দেশের জন্য সেই জন্য কি বলবো, মেজাজটা খারাপ করে আসছি সত্যিকার হচ্ছে। ঠিক আছে, আপনি ঠান্ডা করেন মেজাজটা, যদি খারাপ থাকে একটু ঠান্ডা করেন, আমরা তাহলে ঠান্ডা মাথায় অনেক ভালো কথা শুনতে পারবো। যা বলেছেন তাও খারাপ না। মিস্টার হোসেন, আপনি অনেকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ উল্লেখ করেছেন, কিন্তু আমি স্পেসিফিক 2-3টে বিষয় আপনার কাছে একটু জানতে চাই। একটা হচ্ছে যে ব্যাংকিং সেক্টর, মানে আপনি কি দেখেন, আমরা জানি যে লুটপাট হয়েছে, টাকা বাইরে চলে গেছে, এগুলো গেছে, বাট এখন সেগুলোকে ঠিকঠাক করার ব্যবস্থাটা হচ্ছে কি না, কী করা উচিত আপনি মনে করেন? সেকেন্ড যেটা হচ্ছে যে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ, প্রাইস হাইক আপনি নিজেও খানিকটা উল্লেখ করেছেন, এটা এক সীমাহীন পর্যায়ে চলে যাচ্ছে ক্রমাগত। এটা যে নতুন তা না, কিন্তু ধরেন 5 তারিখের সরকার পরিবর্তনের পরে হঠাৎ করে কিন্তু অনেক পণ্যের মূল্য ড্রপ করেছে, 2-3 দিন 4 দিন পর আবার সেটা বাড়তে, তাহলে তখন কমলো কেন, কিভাবে কমলো? মানে এই জায়গাগুলো যদি একটু অস্থির করেন। আর এই যে সংস্কারের কথা হচ্ছে প্রচুর, বা আমরা যেটা বলবার চেষ্টা করছি যে সংস্কার শব্দটা তো অনেক ক্ষেত্রে পরিত্যাজ্য হয়েছে, বিশেষ করে 2007 এবং 8-এর অভিজ্ঞতার আলোকে, তো অনেকে এটাকে ভালো চোখে দেখে না। তো লেটস সে এটা ডেমোক্রেটিক রিকনস্ট্রাকশন, সেখানে আপনি কি মনে করেন যে অর্থনীতির ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সেই লক্ষণটা আপনি দেখতে পাচ্ছেন কি না? অনেকে মনে করেন যে এই সরকার একটা বড় দুর্বলতা হচ্ছে সরকারের কোনো পলিটিক্যাল মাইন্ডস নাই, স্টেট রান করা তো একটা পলিটিক্যাল ভিশন থাকতে হবে, স্টেট মেকানিজমটা বুঝতে হবে। আরেকটা হচ্ছে যে এই সরকারে আসলে কোনো প্রাইভেট সেক্টর সঙ্গে তার ওরিয়েন্টেশন, কোনো সম্পর্ক, তার প্রতিনিধি নেই, বা তার সঙ্গে কোনো যোগাযোগটাও নেই। অনেক ক্ষেত্রে কোনো ক্ষেত্রে মনে হচ্ছে যে একটু প্রতিপক্ষ একটা ভাব আছে। সো আপনি যদি এই বিষয়গুলো অ্যাড্রেস করেন, আপনার কাছে। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি প্রথমে আপনি ব্যাংকিংয়ের কথা বলছেন। ব্যাংকিং ইজ এ মানে প্রাইম রোল প্লে করে ফর দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি, এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উইদাউট দি ব্যাংকস নাও ডেজ ইন দ্য ওয়ার্ল্ড ইউ ক্যানট রান এনি বিজনেস। ইনফ্যাক্ট আমাদের ব্যাংকিং সেক্টরের যে দুরবস্থাটা, সেখানে তো ওই যে একদিন বলছিলাম আপনাকে যে প্রায় 4 লক্ষ কোটি টাকা আমাদের মন্দঋণ, এবং মন্দঋণ যেগুলো রিঅ্যালোকেশন করছে সেগুলো নিয়ে 4 লক্ষ কোটি টাকার মতো, হুইচ ইজ এ ভেরি ভেরি হাই। 1 লক্ষ প্রায় 70-80 হাজার লক্ষ কোটি টাকা হলো যে আমাদের একটা ডাইরেক্টলি মন্দঋণ, এগুলো জীবনে পাওয়া যাবে না। তো একটা ব্যাংকের যদি আপনার এরকম একটা অর্থ, প্রায় 12% অফ দ্য একটি ব্যাংকের যদি এরকম অ্যাসেট যদি না থাকে, হাউ হি উইল, তার হেলথ কীভাবে ঠিক হবে? সেখানে ব্যাংকিং অবস্থা খুব খারাপ। এবং ব্যাংকিংয়ের এখন এই অবস্থাতে এই 8-10টা ব্যাংক যে অবস্থাতে আছে, এদেরকে যদি আপনাকে যদি ফিরিয়ে আনতে হয় ব্যাংকিং সেক্টরের থেকে, তাহলে প্রচুর টাকা আপনার তাদেরকে দিতে হবে, এবং সেই টাকা দিতে হলে টাকা ছাপানো ছাড়া কোনো উপায় নেই, বিকজ ইনকামের তো সোর্সগুলো নেই। আজকে ব্যাংকের অবস্থাটা কি, আমি যদি আজকে ইম্পোর্টেশন অফ দি ক্যাপিটাল মেশিনারিজ, আপনি যদি একটা দেশকে যদি কন্টিনিউয়াস যদি ইমপ্রুভমেন্টে যদি না যান, একটা ইন্ডাস্ট্রিও যদি আপনি কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট যদি না করেন, সেই ইন্ডাস্ট্রি সার্ভাইভ করবে না, সাস্টেন করবে না। আমাদের দেশের এখন হোয়াট ইজ হ্যাপেনিং, আমাদের কিন্তু ইন্ডাস্ট্রিয়াল মেশিনারিজ, ক্যাপিটাল মেশিনারিজের ইম্পোর্টেশন কমে গেছে, কোনো লোক ইনভেস্টমেন্ট করতে চাচ্ছে না। বিদেশিরা খালি বলছে যে, আমাদের অনেকে বলছে বিদেশি ইনভেস্টমেন্ট ফর এফডিআই আসবে। হাউ ক্যান এফডিআই আসবে? এফডিআই আসার যে পূর্ব শর্ত যেগুলো আছে সেগুলো কোনোটাই আমাদের দেশে নাই, এই মুহূর্তে নাই। আমি বলবো যে এই মুহূর্তে নাই। আমরা এফডিআই পাওয়ার সেরকম ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে বা কোনো ইনভেস্টমেন্ট সেক্টরে আসবে না, আসবে হয়তো লোন আসতে পারে, যে আমাদের হয়তো চিফ অ্যাডভাইজার লোন নিয়ে আসতে পারেন, বাট লোন ইজ নট দি ফ্যাক্টর ফর এনি ইমপ্রুভমেন্ট অর এনি ইকোনমিক যদি কোনো কাজ রিপে করতে হবে, এবং সেটা আমি কি করবো, আমি লোন করে খেয়ে ফেলবো শুধু। তো এটা কোনো জেনারেট যদি না করে, এই লোনের কোনো যুক্তি থাকতে পারে। সেকেন্ড থিং হচ্ছে, যত ঘনিষ্ঠই আমরা হই না কেন, কেউই টাকাটা আসলে স্ট্যাবিলিটি না দেখতে দিবে না, এবং লট অফ কন্ডিশনস আর ইনভলভ, কমিটমেন্ট করলে যে দেয়, বিহাইন্ড দেয়ার ইজ আ লট অফ কমিটমেন্টস। আপনাকে সেই কমিটমেন্টগুলো মেনটেন করলে অনলি লোন উইল বি ইফেক্টিভ, আদারওয়াইজ নো। সে এইটা ব্যাংকিং সেক্টরের জন্য আমাদের আসলে একেবারে খুব খারাপ অবস্থা এখন পরিস্থিতি। আমরা কোন নতুন কেউ ইনভেস্টমেন্ট করতে চাইলেও ব্যাংক এনকারেজ করছে না। ব্যাংক এখন কোনো অবস্থাতে তারা সার্ভাইভালের কথা চিন্তা করছে, হাউ উই উইল সার্ভাইভ ফর দি অ্যাটলিস্ট মোর 1 year। অ্যান্ড রিগার্ডিং দি প্রাইস হাইকের কথা, আমরা যদি ব্যাংকিং সেক্টরে, আমি সেটা বললাম, এখন যদি আপনি কিছু পয়সা ইনপুট করেন, তাহলে ওই 8-9টা ব্যাংক যেগুলো অলরেডি আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর যেটা বলছেন, সেগুলোকে এখন যদি আপনি কিছু মানে যদি তাদেরকে দেন, তারা হয়তো কিছুটা সার্ভাইভ করার চেষ্টা করবে।
কিন্তু কোনো লোক যায় ব্যাংকে টাকা রাখবে না, ওইসব মেসে ব্যাংকে টাকা রাখবে না, কোনো লোক যায় এখন সেখানে ব্যাংকিং করবে না। এটা হলো সবচেয়ে বড় প্রবলেম। আদারওয়াইজ কিন্তু তাদের এই দুরবস্থা তাদের হইতো না, ডিক্লেয়ার করাতে ওদের ব্যাংকের অবস্থা খুব খারাপ। প্রাইস হাইক্সের ব্যাপারে আসলে প্রাইস হাইক্সের ব্যাপারটা আমরা অনেকে বলি খালি সিন্ডিকেটের দোষ। ইট নট অনলি দ্য সিন্ডিকেটস, ইট ডিপেন্ডস অন সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। আপনার সাপ্লাই অ্যান্ড ডিমান্ডে যদি আপনার প্রবলেম থাকে সেখানে কিন্তু প্রাইস হ্যাক হবেই। আরেকটা জিনিস এখানে সবচেয়ে এই প্রাইস হ্যাকটাকে কন্ট্রোল করার জন্য প্রয়োজন হলো যে কন্টিনিউয়াস মনিটরিং, এবং সেটা একবার নির্ভর মনিটরিং করা দরকার। সেই মনিটরিং কে করবে? মনিটরিং করার কোনো আমাদের লোক লস্কর নাই। আমাদের এখানে আমরা দেখছি যে আমরা 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 যদি প্রোডাক্টের কথা খেয়াল করি, সেটা দেখেন আপনি আড়তদারের থেকে কিন্তু রিটেলের কাছে যখন যাচ্ছে ডাবল প্রাইস হয়ে যাচ্ছে। মানে রিটেলার টুডে ইজ ভেরি স্মার্ট। আমরা কিন্তু আমরা আগে বলতে মধ্যস্বত্বভোগী, আগে মধ্যস্বত্বী কিছুটা ট্রাকের কিছু ভাড়া কমছে বা দৌরাত্ম কমছে, মধ্যস্বত্বভোগীদের কিছুটা কমছে, কিন্তু সেইটাকে আনে দেখা গেল যে আমাদের রিটেল যারা ব্যবসা করতেছেন আমরা কিন্তু মার্জিন ইজ ভেরি হিউজ। আমি নিজে বাজার করি, আমি ব্যক্তিগতভাবে আমি বাজার করতে খুব পছন্দ করি। আমি বাজার করতে গিয়ে দেখছি যে সেখানে কী রে ভাই, আমি কারণ বাজারের হোলসেল থেকে একটা প্রোডাক্ট কিনলাম 25 টাকা দিয়া, রিটেলের কাছে আসি দেখি এটা 50 টাকা। জিজ্ঞাসা করি কী রে ভাই এটা কি, ওই দোকান থেকে এই দোকানে সমস্যাটা কি? বললেন দিস ইজ দ্য প্রাইস। আমি বেশি দাম দিয়ে কিনছি, আমি তো 35 টাকা। আপনি কোথায় পাইছেন এটা 25 টাকা? দিস ইজ জাস্ট লাইক হি ইজ টকিং টু মি। বাট আমি নিজে কিনছি, আমি নিজে কিনে এখানে চেক করতে গিয়ে আমি এটা পাচ্ছি। এবং এই 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 প্রাইস হ্যাকটার জন্য ফুললি মনিটরিং করবে কে? মনিটরিং করবে আমাকে বলেন, কে মনিটরিং করবে? সরকারি লোকেরা, ছাত্ররা, ব্যবসায়ীরা? আজকে এফবিসিসিআই নাই, চিটাগং চেম্বার নাই, বিজিএমই নাই, আপনার কেউ কেউ অ্যাডমিনিস্ট্রেটর বসায় রাখছেন হু উইল লুক আফটার দি ইন্টারেস্ট অফ দিস সেক্টরস। আমরা এন্টায়ার ব্যবসা সেক্টরকে দেখবে এফবিসিসিআই কোথায়? আজকে এফবিসিসিআই একটা অ্যাডমিনিস্ট্রেটর বসাই দিচ্ছেন আপনার রিজিয়নাল সেক্রেটারি একটাকে। হি ইজ ইন্টারেস্টেড অনলি ফর হিজ মেনটেনিং দি চেয়ার অ্যান্ড ফর দি ইলেকশন কখন করবো, সংস্কার কখন করবো, হি ইজ লুকিং অনলি সংস্কার। আই ডু নট নো ওয়েদার হি আন্ডারস্ট্যান্ড দি সংস্কার। দিস ইজ দ্য থিংস। তো অতএব এখানে প্রাইস হাইকের ব্যাপারটা কন্টিনিউয়াস মনিটরিং বাই দি রেসপেক্টিভ ডিপার্টমেন্ট। প্লাস এখানে যারা যারা মেইন প্লেয়ার আছে, ধরেন আমরা ডিমের কথা আপনি বলেন, এই যে ডিমের মেইন প্লেয়ার যাদেরকে আছে, ইনভলভ দেন। দে শুড নট গো ফর মার্জিন বিগ প্রফিটের জন্য না। আমি তো মনে করি না যে তারা বিগ প্রফিট করে ফেলছে একেবারে। এখানেও কিন্তু মধ্যস্বত্বকে বলেন বা রিটেলের যে পর্যায়ে যায় বলেন, আমরা দেখছি যে রিটেলের সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে ইদানিংকালে। সো রিটেলটাকে আমাদেরকে দেখতে হবে। আমি এই প্রাইস হ্যাক্সের ব্যাপারটা এটা বললাম। আরেকটা জিনিস হলো যে আপনি আরেকটা কি প্রশ্ন আমাকে বললেন? একটা বলেছিলাম যে ব্যাংকিং, আরেকটা হচ্ছে আমি প্রশ্ন করেছিলাম আপনাকে প্রাইস হেক, আরেকটা প্রশ্ন করেছিলাম রিফর্মস, যে রিফর্মসের কথাবার্তা প্রচুর হচ্ছে। আচ্ছা, কিন্তু আপনি ইকোনমিক সেক্টরে, জিলুর ভাই, বিজনেস সেক্টরে রিফর্ম এই শব্দটা আমি জানি না কে কিভাবে মিন করে। রিফর্ম ইজ নট স্ট্যাটিক ওয়ার্ড। আজকে একটা শব্দ দিয়ে বুঝেই ফেললাম এটাকে রিফর্ম বলে, এটা সূত্র হলো এটা, এটাকে এভাবে ব্যাখ্যা করে এবং এটা হবে। আমি এটা করে এটা হবে। ইট ইজ নট লাইক দ্যাট সায়েন্স। রিফর্ম ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। রিফর্ম যদি আপনি করতে হয়, আপনি কি রিফর্ম একদিনে শেষ করতে পারবেন, নাকি বছরে বছর শেষ করতে পারবেন, নাকি যুগের মধ্যে শেষ করতে পারবেন? যুগ যুগ ধরে রিফর্ম হতে থাকে এবং প্রত্যেকটা জিনিসের রিফর্ম হয়েই আসতেছে। আমাদের জীবনে সব রিফর্ম হচ্ছে। আমি ছোটোকালে কী ছিলাম, বড় হয়ে গেছিলাম, বৃদ্ধ হয়ে গেলাম। ইট ইজ অলসো এ রিফর্মেশনটা রিফর্মটা আমাদের কিন্তু এখানে সবাই বলছে যে আমরা রিফর্ম শেষ করি, আমরা নির্বাচন করে রিফর্ম করব, এই রিফর্ম সেই রিফর্ম। আজকে রিফর্মে হাজারো রকমের রিফর্মের প্রস্তাব আসতেছে। হাজার রকমের রিফর্ম কি এই একটা গ্রুপ এটা করতে পারবে? দেশ তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টারিম গভর্নমেন্টকে করতে পারবে? অসম্ভব কথা। এতগুলো কমিটি করা হয়েছে রিফর্মের। এই রিফর্মের কমিটিগুলো কারা হয়েছে এবং কাদের কী কী ব্যাকগ্রাউন্ড? আমরা তো কিছু কিছু রিফর্ম জানি না, সে জানে না সাবজেক্টটা কি, তাকে রিফর্মের চেয়ারম্যান বানিয়ে রাখছেন। তো এই সমস্ত লোক দিয়ে যদি আপনি রিফর্মে আশা করেন এবং রিফর্ম করে তারপরে পরবর্তী পর্যায়ে আপনি নির্বাচনে যাবেন, পরবর্তী পর্যায়ে আপনার দেশের শাসনভার আমাদের একটা স্ট্রিম লাইনে আসবেন, একটা সুন্দর নির্বাচন দিতে পারবেন, এটা কি সম্ভব না। এই জন্য বলছি রিফর্ম অত বেশি রিফর্মের হাত না দিয়া আমরা কিছুটা ছোট আকারে করি। আমরা বলবো যে মোদ্দা কথায় যেই জিনিসগুলো আমাদের এখন এসেনশিয়াল প্রয়োজন সেই রিফর্মগুলো করা দরকার। সব কিছুতে হাত দিলে হবে না। আর সবচেয়ে বড় কথা হলো যে এই রিফর্মের নাম দিয়া আমরা যা শুরু করছি এখন, আমাদের পাবলিক বলেন, আমাদের রাজনীতিবিদরা বলেন, আমাদের সরকারের এখন যে যারা আছে তারা বলেন, এরা সবাই নিজেদের ওয়েতে নিজেরা চিন্তা করতেছে, চলতেছে।
হ্যাঁ, তাদের কারোর সাথে কোনো মিল নাই। আমাদের চিফ অ্যাডভাইজারকে আমি বলবো যে চিফ অ্যাডভাইজার কিন্তু এই রিফর্ম করে ছেড়ে দিচ্ছে, সবাই রিফর্ম করে দিব, আমি বসে আছি, আমাকে রিফর্ম করে আনে দিবে, আমি সবগুলো দেখবো, তারপরে দেখি আমি একটা সিদ্ধান্ত দিয়ে দিব। I'm really very very sorry to say that, because this reform, all the reforms committee যে 3 মাস সময় দিচ্ছে, এই জন্য আপনাকে বলছি জানুয়ারি মাসে কথা বলবো, কারণ এই রিফর্ম কমিটিগুলো 3 মাসের মধ্যে কী দিয়ে আমরা সেটা দেখি। রিফর্ম করবে না তারা, রিফর্ম না রিফর্ম করবে না, তারা সুপারিশ করবে। এই সুপারিশগুলো তারা তো পাবে, সুপারিশগুলো দেখে তো বুঝবো হোয়াট ইজ দ্য সুপারিশ আর কামিং, দেশ কীভাবে এই সুপারিশ মোতাবেক দেশকে ওনার কীভাবে চালাবেন। এই সুপারিশগুলোকে ইমপ্লিমেন্ট করার দায়িত্ব তত্ত্বাবধায়ক বা ইন্টারিম গভর্নমেন্টের না, এটা একটা রেগুলার গভর্নমেন্টের কাছে এই রিফর্মগুলো করতে হবে। আমাদের কিন্তু ওভারঅল আসলে কোথা থেকে যে কথা বলবো, কোন জায়গায় যে শেষ করবো এটা বুঝি না। আমি একটা মিটিং থেকে আসলাম, জাস্ট নাও বিকেএম এর একটা কোর কমিটির একটা মিটিং ছিল আমাদের, আমি সেই মিটিং থেকে আসলাম। সেখানে আমরা বলতেছিলাম যে বায়াররা আমাদেরকে ট্রিমেন্ডাসলি প্রাইস রিডিউস করার জন্য বলছে, আর আমাদের এখান থেকে ট্রিমেন্ডাসলি প্রাইস ইনক্রিজ করছে। আমাদের এখানে অসাধু বলেন আর ব্যবসায় বিপদে পড়ে বলেন, অনেক সময় দাম কমিয়ে ফেলছি আমরা। মানে আপনি আমাকে বললেন যে আমি একটা শার্ট $5 কিনবো, আমি বললাম ভাই আমার তো এখন ব্যবসা বাণিজ্য নাই, ঠিক আছে $4 দিব, তুমি আমার সাথে আসো। সো ইন দিস ওয়ে উই আর রিডিউসিং দি প্রাইসেস, এবং সেটার জন্য আজকে কমিটিতে আমরা বসছিলাম যে হাউ ক্যান উই মেক এ টেরি বেলুর মতো যে একটা মিনিমাম স্ট্যান্ডার্ড প্রাইস ফিক্স করতে পারি কিনা, সেটার জন্য কিন্তু ইট ইজ নট দ্যাট ইজি, বাট সেটা ইজ অনেক বড় কাজ। সেই কাজের জন্য আমরা বসছিলাম, কিন্তু আমরা কিন্তু সাফারার। আজকে আমরা যারা এক্সপোর্ট করি, আমাদের এক্সপোর্টের সমস্যাটা কি জানেন? আমরা এক্সপোর্ট করি এখানে বসে থেকে চাইনিজেরা, ইন্ডিয়ানরা এক্সপোর্ট করে ওখানে গিয়ে মানে বাজারে গিয়ে তারপরে ব্যবসাটা করে, আর আমরা এখান থেকে বাইং হাউসের উপর নির্ভর করি, বা ওরা আসে আমাদেরকে একটা অর্ডার দেয়, আমরা সেভাবে ব্যবসা করি, এবং প্রাইস উই আর গেটিং এ ভেরি লো প্রাইস। বাট আই হ্যাভ সিন ইন মাই ওন আইজ দ্যাট দ্য চাইনিজরা একটা প্রোডাক্ট নিয়ে তারা সোজা চলে যায় মার্কেটে, এবং দে আর গেটিং এ বেটার প্রাইস, এবং মার্কেটিংয়ের জন্য দে আর ইনভেস্টিং মানি, বাট বাংলাদেশ নট ইনভেস্টিং মানি। আমাদের ইন্ডাস্ট্রি চলবে কেমন? আমি আরেকটা জিনিস আপনাকে বলি, আজকে আপনার আদানি যদি পাওয়ার বন্ধ করে, আমাদের যদি কয়লার জন্য পাওয়ার এভাবে শাটডাউন হয়, আমাদের রিকোয়ারমেন্ট হলো 16,000 মেগাওয়াট, দেন আওয়ার টোটাল মেগাওয়াট উইল বি জেনারেটেড অলমোস্ট 13,000 মেগাওয়াট। 3,000 মেগাওয়াট, 3,500 মেগাওয়াট প্রতিদিন 24 ঘন্টা, কখন আমরা এটা কীভাবে কাভার দেব? So load shedding will be there, factory will be closed, factory cannot run, and the generator price will be very high. এই হলো অবস্থা। আর পাওয়ার সেক্টরের অবস্থা আমাকে আরেকটা খবর দিচ্ছি, সেটা হলো যে আমি পাওয়ার সেক্টরের সাথে কিছু ইনভলভ আছি। 50,000 crores টাকা নাও দেনাদার আছে, 50,000 crores। গত বছর 46,000 কোটি টাকা মানে লস দিছে, এবং সেটা অ্যাডজাস্ট করছে। এই মুহূর্তে 50,000 কোটি টাকা দেনা আছে, এবং সেই দেনা কিভাবে তারা দিবে সেটা আমার পকেট থেকে আপনার পকেট থেকে কেটে নিয়ে যাবে। তো এই যদি অবস্থান হয়, তাইলে আপনি ইন্ডাস্ট্রি বলেন, আপনার জীবনযাত্রা বলেন, কীভাবে আপনি চলবেন? আপনার ইলেকট্রিসিটির প্রাইস যে হাইক হয়েছে, আপনার বাসায় আপনি নিজে অভিজ্ঞতা, এখন আমার যেখানে 15,000 টাকা আসতো সেখানে এখন 25,000 টাকা, 30,000 টাকা আসে, ইটস অলমোস্ট দ্য ডাবল। তো সেখানে মানুষ কীভাবে বসবাস করবে আসলে? তো সমস্ত ক্ষেত্রে একটা ভোলাটাইল সিচুয়েশনে আমরা বসবাস করছি। মধ্যম ভাই এতক্ষণ অনেক আশার কথা শুনেল কিছুক্ষণ আগে, এরপরে কিন্তু পুরো হতাশার মধ্যে ঢুকে গেছেন উনি। না, উনি আগেও একই স্টাইলে কথা বলেছেন, কিন্তু বলছে আমাদের আশা রাখতে জানুয়ারি পর্যন্ত দেখি। হ্যাঁ, জানুয়ারি পর্যন্ত আমরা জানুয়ারি দেখি। কিন্তু ব্যাংকিং সেক্টর নিয়ে আমি একটু বলি। দুর্বৃত্তায়ন যেটা গত 17 বছর যাবৎ, বিশেষ করে লাস্ট 10 ইয়ার্স, যেটা দুর্বৃত্তায়ন মানে ব্যাংকিং সেক্টরের দুর্বৃত্তায়ন, যেটা আমরা বলার চেষ্টা করছি আপনি এক পরিবারকে সব দিয়ে দিবেন। আলটিমেটলি ওই এখন যেটা হচ্ছে, হোয়াটস গোয়িং অন, ওই 7-9টা ব্যাংক ছাড়া নতুন ব্যাংক যেগুলো আছে, ওই গল্প অলমোস্ট সেম গল্প। এখন ইসলামী ব্যাংক যেটা, ওখানে আরেকটা গ্রুপ, ওদের আত্মীয় স্বজন, ওদের বন্ধু বান্ধব, গল্প কিন্তু অলমোস্ট কাছাকাছি। মানে আমার ওখানে ধরেন 80-70 লাখ টাকা, 70 কোটি টাকা লোন ছিল, এখন আই এম ট্রাইং টু গেট মোর টু 50 crore। মানে এখন আমি নিজেকে প্রমাণ করার চেষ্টা করতেছি আমি জামাত করি। মানে আমাদের কালচারটা, বাংলাদেশের এই সময়ের যে আলটিমেটলি আমরা যেখানে ছিলাম সেখানে আছি। ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে আমরা যে অনেক বেশি হঠাৎ করে অনেক সংস্কার হয়ে যাবে, অনেক বেশি উন্নয়ন হয়ে যাবে, সেটাও ঠিক না। কিছু ব্যাংক আছে, যেমন সিটি ব্যাংক, মোটামুটি একটা পর্যায়ে পৌঁছে আছে, যেগুলোর মধ্যে হাতাহাতি হয়নি।
আপনি জানেন ইস্টার্ন ব্যাংক যেগুলো যেটা আমাদের সিরিয়াল 1 নাম্বার আছে, ব্যাড লোন যেটা মানে লোন যেটা যে আপনি সবচেয়ে কম ব্যাড লোন হচ্ছে বাংলাদেশে একটা ব্যাংক, সেটার নাম হচ্ছে ইস্টার্ন ব্যাংক, স্পেসিফিক সবচেয়ে কম। কারণ ম্যানেজমেন্টকে ওভাবে বলা আছে যে আমার অত ব্যবসা করার দরকার নেই, কিন্তু আমি ব্যাড মানে এই যে লোক টাকা দিতে পারবে না তাকে টাকা দেওয়ার দরকার নেই। কোন ব্যাংক এটা? ইস্টার্ন ব্যাংক, ওই ইস্টার্ন ব্যাংকের আমি স্পেসিফিক ওই ওনাদের ম্যানেজমেন্টের সম্বন্ধে আমি জানি আর কি। যেটা বিষয়টা হচ্ছে ম্যানেজমেন্ট যদি আপনাকে প্ল্যান করে টাকা দেয় বা আপনার থেকে সামহাও কোনোভাবে সুবিধা নিয়ে যদি আপনাকে যদি টাকা দেয়, আপনার তো টাকা ফেরত দেওয়ার কোনো তাগাদা থাকবে না। আমাদের এই কালচারটা থেকে বেরোতে হবে। আমাদের এই যে টোটাল ব্যাংকিং সেক্টর নিয়ে যে হতাশা, ওইটা হঠাৎ করে এই আগামী 3 মাস বা জানুয়ারির মধ্যে চেঞ্জ হয়ে যাবে সেটা সঠিক না। কারণ আমরা বেসিক্যালি উই আর করাপ্টেড, আমরা নিজেরা করাপশনের মধ্যে ঢুকে গেছি। বা গত 17 বছরে বা আরও আগে থেকে আমরা প্রাকৃতিকভাবে এখানে ঢুকে গেছি। তো এর থেকে বেরোয়া এত সহজ না। মূল জায়গাটা হচ্ছে এই যে ব্যাংকিং সেক্টর এবং ভয় ভীতি, মানুষের ইনভেস্টমেন্ট, বিশেষ করে ব্যবসায়ীরা যখন ইনভেস্টমেন্ট করবে না, কোনো নতুন করে ইনভেস্টমেন্ট আসবে না, টোটাল প্রত্যেকটা সেক্টরে আলটিমেটলি দশ নামবে। ব্যবসায়ীরা আমরা যে হতাশার কথা বলছি, জানুয়ারিতে ধরেন কোনো কারণে সব কিছু ঠিক হইলো, ঠিক হইলো, অনেক কিছু পাই গেলাম, লোন দিয়ে আবারও সেই একই জায়গায় কথাগুলো বলতে হচ্ছে। লোন দিয়ে তো আমার অর্থনীতি সার্ভাইভ করবে না, আমাকে প্রোডাকশনের দিকে যেতে হবে, আমার গার্মেন্ট সেক্টরকে বাঁচিয়ে রাখতে হবে এবং রিলেটেড সকল, এবং তার চেয়ে সবচেয়ে জরুরি এই মুহূর্তে বাংলাদেশের আভ্যন্তরীণ সমস্যাগুলোকে সংস্কার করা দরকার। যেটা আভ্যন্তরীণ সমস্যা বলতে আমি একটু আগে বলছি যানজট, এই যেমন আপনারা শেয়ার বাজার, যেটা শেয়ার বাজারে এখন কোন দরবেশ আসলো আবার, মানে দরবেশের শেষ নাই আমাদের এখানে। মানে আপনি ব্যাংকিং সেক্টরে দরবেশ কি আছে এখন? ওই দরবেশ না, আরেক দরবেশ আসছে। আপনি এফবিসিসিএ নিয়ে আমরা গল্প করতাম, এফবিসিসিএ নিয়ে গল্প আপনার সাথে গল্প করে গেছি। ওই এক দরবেশ গেছে, আরেক দরবেশ এখন কন্ট্রোল করবে, উনি যেটা বলবেন উনি প্রেসিডেন্ট হবেন। ওই চিটং চেম্বারেও আরেক দরবেশ করবে, তো একটা অনুমান ভিত্তিক কথা না, করতেছি আমি বলতেছি করা শুরু হয়ে গেছে। মানে সংস্কারের নামে নতুন কমিটি করা হচ্ছে। ওই সংস্কারের মধ্যে যিনি ধরেন একটা লোক, আমি এমন লোক চিনি, গত সরকারের আমলে এই 17 বছরের মধ্যে দরবেশের ছত্রছায়ায় ধরেন প্রধানমন্ত্রী নির্বাহী আদেশে অনেকগুলো কাজকাম করে সে টাকা পয়সা বানাইছে। এখন আবার হঠাৎ করে আমি সংস্কারবাদী, আমি 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 জামাত করি এবং আবার আমি সংস্কার কমিটিতে আছি, এরকম লোক বাংলাদেশে বুড়ি এই জায়গা থেকে যদি বাংলাদেশকে বের করতে না, এটা স্বভাবত চরিত্র, এগুলো তো হবে। আমরা যারা মানে শিফটিং করতে আমাদের 2 মিনিট লাগে না। আমাদের এই চরিত্র আপনি দেখেন, অনেকগুলো লোক আপনার 17 দিনে বলছিলেন, আপনি বলছেন এখানে, আমি একদম 3 দিনে মানে 15 দিনের মধ্যে একটা লোকের 3টা চরিত্র দেখছি। 15 দিন আগে আওয়ামী লীগ ছিল, মানে আওয়ামী লীগ সাজার চেষ্টা ছিল, তার 15 দিন, তার ঠিক 1 সপ্তাহ পরে বিএনপি হইলো, ঠিক বিএনপি যখন একটু নড়বড়ে হয়ে গেল উনি জামাতের দিকে ডাইভার্ট হলো। আমি জামাত ইসলাম, আমি ইসলামী ব্যাংক। এখন ইসলামী ব্যাংকের সংস্কার করা এটা তো জামাত ইসলামের দায়িত্ব না, বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব। এখন সব কিছুতেই যদি আপনি দলীয়করণ করে দেন, সব কিছুতে হুজুরদেরকে আপনি প্রিভিলেজ দেন, হুজুররা কষ্ট করছে, হুজুররা আন্দোলন করছে, ছাত্ররা করছে। কালকে দেখতেছিলাম ছাত্ররা, এখন ছাত্র যদি আপনার সামনে দিয়ে হেঁটে যায়, আপনি যদি পিছনে থাকেন তাহলে তো হইল না। দুইটাই কঠিন। আমি লিটারালি ওই আজকালকে বলতেছিল যে ট্রাম্প যে হয়েছে, বয়সের একটা ব্যাপার, 40-এর একটা ফিচার পড়তেছিলাম আমি, 40-এর পরে বুদ্ধি শুদ্ধি, দুইটাই আসলে খুব একটা ইফেক্টিভ না। মানে কম হলেও চলবে না, অতিরিক্ত বেশি হলেও চলবে না, মাঝামাঝি একটা জিনিস, সব কিছুর একটা মধ্যবর্তী হিসাব থাকে। এত বেশি বয়স নিয়েও আপনি ইউ ক্যানট সার্ভাইভ, আর এত কম বয়সে দিয়েও আপনি সার্ভাইভ করতে পারবেন না, একটা মধ্যবয়সী। কারণ আমাদের প্রত্যেকের একটা জীবনের মধ্যে শখ যে আমরা শেষ দিন পর্যন্ত আমরা কাজ করে যাব ডাক্তারের মতো, উকিলদের মতো। এই জায়গাগুলো থেকে আমাদেরকে সরে আসতে হবে। দেশের ইনভেস্টমেন্ট বলেন, দেশের অর্থনীতি বলেন, দেশের রাজনীতি, আলটিমেটলি রাজনীতি যদি ঠিক না হয়, কখন ঠিক হবে আমি অন্তত এই মুহূর্তে কোনো আশা দেখি না। কার হাতে দিবেন আপনি? যে যাই লঙ্কা সে হয় রাবণ বলেন একটা গল্প। এখন জানুয়ারিতে ধরেন নির্বাচন দিল না, জানুয়ারিতে নির্বাচন হবে না, জানুয়ারিতে দিল, আমি ধরে নিলাম, আর খুব তাড়াতাড়ি দিয়ে দিল আর কি, আরও 2 বছর পরে নির্বাচন দিল। কিন্তু দেশটা চলবে কেমনে? আপনার ইকোনমি যেটা দ্রব্যমূল্য কন্ট্রোল করা, এই সংস্কারগুলো একটাও কিছু কন্ট্রোল করা যাচ্ছে না।
এবং সবচেয়ে জরুরি, আমরা তো রাত্রে ঘুমাতাম, পুলিশ জেগে থাকতো দেখে আমরা রাত্রে ঘুমাতে পারতাম। এখন পুলিশ রাত্রে জেগে থাকে না, আমরা রাত্রে ঘুমাতে পারছি না। নিরাপত্তা, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যদি দেশের অবস্থা ঠিক না হয়, আলটিমেটলি এই দেশ সার্ভাইভ করবে না। কারণ ডাকাতি যখন সে খাদ্যের অভাব পড়বে, তার খিদে লাগবে, সে কিন্তু ডাকাতি শুরু করবে। চিন্তায় শুরু হয়ে গেছে, লিটারালি চিন্তায় কিন্তু ছিল না। যেটা যে যত কিছু বলুক, আগে সরকারের অনেক গল্প, অনেক খারাপ, হাজার হাজার খারাপ আছে। পাচারের গল্প, পাচারটা না করলেও হয়তো আরেকটু ভালো থাকতাম আমরা। দিলু ভাই আবার চিন্তায় শুরু হয়ে গেছে, রাত্রে হাঁটতে গেলে এখন ভয় লাগে, জিমজিম করে। ওই টাইমটা কিন্তু আমি ভালো বলছি না, আমি কিন্তু আগের সরকারকে ভালো বলছি না, ওই তখন অনেক অন্যায় ছিল, কিন্তু কিছু জিনিস ভালো ছিল। পুলিশ তখন অন্যায় করছে, আমি বলবো না যে পুলিশকে আমি, বাট পুলিশ তো রাত্রে জেগে থাকতো দেখে আমরা ঘুমাতে পারতাম। আজকের দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি যদি ঠিক না হয়, আপনি যতই সংস্কার করেন, পুলিশ যদি মাঠে না থাকে, আপনি কিন্তু দেশকে কন্ট্রোল করতে পারবেন না। আর্মি দিয়ে, হ্যাঁ আর্মি দিয়ে পারবেন যদি আর্মি শাসন আসে, কিন্তু এমনি ওই পুলিশ ওনাদেরকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়ে আপনি দেশকে কন্ট্রোল করবেন, এগুলো হচ্ছে না, কোনোভাবেই হচ্ছে না। সো ফাইনাল নোট, মিস্টার মোয়াজ্জেম হোসেন, ক্লোজিং রিমার্কস। ওয়েল, উনি আগেবার বলছেন যে আমি এখানে নৈরাশ্য কথা বলছি, বাট আশার কথা হলো যে আশাও আছে আমাদের। আমরা যদি ধরেন আমাদের রেমিটেন্স প্রবাহ যেটা আগে ছিল, আলহামদুলিল্লাহ ইট ইজ ইনক্রিজিং, আই হোপ ইট উইল মোর ইনক্রিজ। তো সেখানে যদি রেমিটেন্স যদি বাড়ে, এক্সপোর্ট যদি অ্যাজ ইট ইজও থাকে, ইম্পোর্ট যদি অনেক কমে যায়, তাহলে অর্থনীতি মানে বৈদেশিক অর্থনীতির সাথে আমাদের যে পরিস্থিতি, সেটা খুব একটা খারাপ অবস্থা হবে না, সেটা আমরা হয়তো টিকে যাব। আপনি ইতিমধ্যে দেখেছেন যে আমাদের রিজার্ভ কিন্তু আমরা হাত না দিয়েও কিন্তু কিছু লোন পরিশোধ করছি। সো রিজার্ভ যদি হাত না দিয়ে আমরা লোন পরিশোধ করতে পারি, আমাদের যদি রিজার্ভটা আরও যদি বাড়ে, বৈদেশিক রেমিটেন্স যদি আরও বেশি হয়, তাহলে আমরা আশা করছি যে ইকোনমিতে কিছুটা এটাকে ইয়ে করবে। তবে সবচেয়ে বড় কথা হলো যে আসলে যত কিছুই বলি, আমাদের তো পকেট তো ওই যে কিসিঞ্জার বলছিল আমাদের বটমলেস বাস্কেট, কিসিঞ্জারের কথা না, কিসিঞ্জারের নামে চালিয়ে দেওয়া হচ্ছে। যাই হোক এখন কিসিঞ্জার, এখন আমাদের বটমলেস, লিটারেলি আমরা কিন্তু বটমলেস বাস্কেট। এখন আমাদের বিভিন্ন তথ্য থেকে আমরা যখন দেখি যে $9 বিলিয়ন প্রতি বছরে আমাদের দেশ থেকে পাচার হয়ে গেছে, $9 বিলিয়ন। তো এটা যদি পাচার হয়ে গিয়ে থাকে এবং এই টাকা রিকভারি আমরা করতে পারবো না, যদি না করতে পারি, এটা তো আমাদেরকে কোনোভাবে তো এটাকে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। সেই এই অ্যাডজাস্টমেন্টটা আমাদের জন্য ইট উইল ভেরি ডিফিকাল্ট। এদিকে ব্যাংকের অবস্থা খুব খারাপ। সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমরা একটু ধৈর্যশীল হতে হবে এবং আমাদের আরেকটু সংযমী হতে হবে। আমাদের সংযমী যদি হই, তাহলে কিছুটা রিকভার করার জন্য আমরা চেষ্টা করব। তবে বাংলাদেশের মানুষ সেই রেজিলেন্স পাওয়ার আছে, দে আর ভেরি রেজিলেন্স টিম, এবং দে ক্যান ডু হোয়াট এভার দে লাইক, রিয়েলি দে ক্যান ডু। 9 বছরের মুক্তিযুদ্ধ করতে পারছি, 5 দিনে দেশ স্বাধীন করে ফেলছি। আমাদের যদি এরকম যদি অবস্থা হয়, এই লোক, এই বাংলাদেশের মানুষ অনেক কিছু করতে পারে যদি এদেরকে সঠিক পথে আমরা যদি নির্দেশটা দিতে পারি। 9 মাসের মধ্যে এত লোককে আমরা কী করে স্বাধীন করলাম একটা রেগুলার আর্মির বিরুদ্ধে। এই ছাত্র জনতা যেভাবে এই ইয়েটা করলো এবং সেখানে স্বৈরাচারকে যে তাড়িয়ে দিল, এবং মাত্র কয়দিনের আন্দোলন, এটা তো খুব একটা বেশি দিনের আন্দোলন না। এই ধরনের আমাদের অনেক হিস্ট্রি আছে বাংলাদেশে, আমরা অনেক কিছু করতে পারি, আমরা আসলে খুব মানে এফেক্টিভলি আমরা কাজ করতে পারি। সেই কাজের ক্ষমতা আমাদের আছে, যেহেতু আমাদের আর 17 কোটি বলেন আর 20 কোটি বলেন, আই ফিল দি 20 কোটি, কারণ 16 কোটি কিন্তু আমি 2008 সালে আওয়ামী লীগের মানে ওই যে তখন নির্বাচনের সময় 16 কোটি মানুষ বলছে, এখন পর্যন্ত সেই 16 কোটি থেকে 17 কোটি 4 লক্ষ টাকা বলছে লাস্ট স্ট্যাটিস্টিক্স। এটা কি কথা হলো? এটা এখন 20 কোটি লোক আছে, 20 কোটি লোকের হাত 40 কোটি হাত আছে। এই 40 কোটি হাত যদি কাজ করে, যদি কাজে লাগাতে পারি আমরা, ইনশাআল্লাহ বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে। ইট উইল টেক টাইম, বাট সেই সময়টা আমাদেরকে দিতে হবে হয়তো। আর আমাদের যে বিদেশে যারা আছে, এদের ব্যাপারটা আমি কিন্তু মনে করি যে এদেরকে মূল্যায়ন করতে হবে, এদেরকে ভোটাধিকারটা দিতে হবে, এবং এদেরকে 1,50,000 বলেন, আর 1,50,000 বলেন, অথবা 1,30,000 বলেন, অথবা 1 কোটি লোকে বলেন, এদেরকেও যদি আমরা ঠিকমতো মানে নার্সিং করতে পারি, দে ক্যান কন্ট্রিবিউট এ লট ইন বাংলাদেশ। আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে যদি ইফেক্টিভ করতে পারেন, আমাদের যদি ইনফ্রাস্ট্রাকচারগুলি কোনোরকম ঠিক করতে পারেন, তাহলে বাংলাদেশে কিন্তু ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। পৃথিবীতে এখন যে মিস্টার ট্রাম্প যখন ক্ষমতায় আসলো, চায়নার ব্যবসা উইথ দি আমেরিকা উইল রিডিউস, এবং সেই ব্যবসাগুলো কেউ না কেউ তো নিতে হবে।
আমরা সেই সুযোগটা আমরা নিতে পারি, সেই জন্য কিন্তু উদ্যোগ নিতে হবে। সেই সুযোগটা নেওয়ার জন্য ইভেন চাইনিজরা ক্যান কাম টু বাংলাদেশ অ্যান্ড ক্যান সেট আপ ইন্ডাস্ট্রি হিয়ার অ্যান্ড ক্যান এক্সপোর্ট টু আমেরিকা। ইভেন আমি মনে করি যে বাংলাদেশেরও যদি আমরা এটা যদি একটা স্কিম আমরা বানাই যে আমাদেরকে যেখানে সুযোগ আছে সেই সদ্ব্যবহারটা করতে হবে। আমেরিকান মার্কেট ইজ দ্য লার্জেস্ট মার্কেট। আমেরিকান মার্কেটে যদি আমরা এন্ট্রি করতে পারি তাহলে আমাদের কিন্তু অনেক সুবিধা আছে। ফরগেট দিস আমাদেরকে আসলো না আসলো, দ্যাটস নট ইম্পর্টেন্ট। মিস্টার ট্রাম্প ইজ এ ভেরি বিজনেস ওরিয়েন্টেড পারসন, হি আন্ডারস্ট্যান্ড বিজনেস। সো যেখানে ব্যবসা সেখানে সে থাকবে। আমরা মনে করি আমাদের সাথে তার সম্পর্ক ভালোই হবে, খুব খারাপ হবে না। যদিও কামালা হারিস আসলে হয়তো আমাদের ডক্টর ইউনুসের হয়তো সুবিধা হইতে বেশি, বাট সেটা না হলেও কিন্তু এই দেশের সাথে আমেরিকার সম্পর্ক খারাপ হবে না। আর আমি কনক্লুশন এটুকু বলবো যে বাংলাদেশ উইল প্রগ্রেস যতক্ষণ পর্যন্ত আমাদের এই রেজিলেন্স বাংলাদেশি পিপলস থাকবে। এবং এই থাকাটাকে কিন্তু আমি মনে করি যে কিন্তু প্রপারলি গাইডেন্সটা প্রপারলি আমাদেরকে সেই সুযোগটুকু দিতে হবে। আমাকে যদি সুযোগ দেয় আমরা কিন্তু রিয়েলি আকাশ ছুঁতে পারি, কিন্তু সুযোগ যদি না দেয় তাহলে আমি কিন্তু মাটিতে পড়ে থাকবো। থ্যাংক ইউ। জি সাহেব রহমান। শেষ ওইভাবেই করি আসলে। শেষটা আমি ওই যানজট নিয়ে শেষ করি। আমার ওই যানজট নিয়ে আমার খুব কষ্ট, খুব প্যারেশানি। যানজট নিয়ে এই মুহূর্তে সবচেয়ে জরুরি হচ্ছে বাংলাদেশে ঢাকা শহরে, বিশেষ করে ঢাকা শহর এবং চিটংয়ে, ঢাকা চিটং দুইটা জায়গায় যানজট নিরসন করা। যানজটের জন্য সরকারকে ইমিডিয়েটলি একটা অ্যাকশন প্রোগ্রামে যাওয়া উচিত। সেক্ষেত্রে আমি দায়িত্ব নিয়ে বলছি আমরা কাজ করতে চাই। আমরা সহ কাজ করলে এটা অনেক বড় কাজ না, এটা জাস্ট কিছু জিনিস সংস্কার করা। তখন পুলিশের জন্য পারে নাই বলা হচ্ছিল, ট্রাফিক বা পুলিশের জন্য। এখন তো আর কারোর সাথে কথা বলতে হবে না, এখন কিন্তু ইজিলি সংস্কারটা করা যায়। লাইট পোস্টগুলো ঠিক করা যায়, না করলেও ওখানে সিস্টেম ডেভেলপ করা যায়। এটা অনেক বড় টাকার বিষয় না। আপনি তো লেটেস্ট খবরটা জানেন, যানজট নিরসনের জন্য ছাত্রদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রতি 500 টাকা করে। আমি আর ওইদিকে ছাত্রের দিকে না যাই, ওইটা হবে না। যেটা হবে না সেটা হবে না। এটার জন্য প্রপার কাজ করতে হবে, গাইডলাইন যেটা আপনার বাঁচবেগুলো করতে হবে। এই যেখানে বাজারগুলোতে আপনি দরকার 2টা বিল্ডিং ভেঙে, এখন 2টা বিল্ডিং ভাঙলে কিচ্ছু আসে যায় না। আমার টোটাল দেশের অর্থনীতি বাঁচাতে যদি 2টা বিল্ডিং ভাঙতে হয়, বড় কোনার বিল্ডিং, আপনি যদি কারণ বাজারের কোনার 2টা বিল্ডিং ভাঙেন কিচ্ছু আসা যাবে না। ওদেরকে যত টাকার দাম, ওইটার দাম ধরেন 100 কোটি টাকা, 1000 কোটি টাকা, আপনি 3000 কোটি টাকা সম্পত্তি অন্য জায়গায় দেন, ওদেরকে আমি ক্ষতি করতে পারি। পৃথিবীর সব জায়গাতে এইভাবেই তো সংস্কারটা হয়েছে। আপনি এই কাজগুলো ইমিডিয়েটলি করা উচিত, এবং এই সরকার এই কাজগুলো করে গেলে মানুষ মনে রাখবে দীর্ঘদিন। সংস্কার আমরা বেশি দিন মনে রাখবো না, সংস্কারের পর যদি সংসদে যায় ওই সংসদ নাও টিকতে পারে। সুতরাং এটা মনে রাখার কোনো গল্প নাই। আমাদেরকে কিছু সংস্কার করে দিয়ে যেতে হবে। এই সব বিশেষ করে যানজট সিস্টেম ডেভেলপ করে যেতে হবে, যাতে আমি মূল পথে যেতে না পারি। সেটাই হচ্ছে আমাদের চাওয়া পাওয়া। এবং পার্কিংগুলা, ঢাকা শহরের রাস্তাগুলোতে পার্কিংয়ের জন্য আমরা অনেক দিন থেকে আমরা বলছিলাম যে টাওয়ার পার্কিং ঢাকা শহরে 100টা পার্কিংয়ের প্লট করে দিলে 10টা বিল্ডিং ভেঙে সম্ভব। খুব বেশি দিন লাগবে না ঢাকা শহরে যানজট নিরসন করা। এটা নিয়ে আমি নিজে একটা সেমিনার করবো প্ল্যান করছিলাম। আমি একদিন ওনাকে ফোনও করছিলাম যে এইটা নিয়ে একটা কাজ করেন। উনি তো রাষ্ট্রের জন্য কাজ করতেছেন অনেক ফোরামে। আপনাকে আজকে আপনার শোর মাধ্যমে বলি থ্যাংক ইউ। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে রীতিমতো লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে রীতিমতো চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার হাবিবুর রহমান এবং মিস্টার সৈয়দ মোয়াজ্জেম হোসেন, অসংখ্য ধন্যবাদ আলোচনা শুনবার জন্য। দর্শক, আমার দুই অতিথি নানা বিষয় নিয়ে কথা বলেছেন, আশার কথা বলেছেন, তার চেয়ে হতাশার কথা বেশি বলেছেন, এবং অস্বস্তি, অশান্তি, অনিশ্চয়তার কথা অনেক বেশি বলেছেন। ব্যক্তিগত অভিজ্ঞতা বা প্রাতিষ্ঠানিক তাদের যে নিজ নিজ অভিজ্ঞতা বা যে ব্যবসা বাণিজ্যের সঙ্গে আছে এবং তাদের কমিউনিটির যে অভিজ্ঞতা সেখান থেকে এটা বলছেন। এবং এর সঙ্গে আমার মনে হয় যে টেলিভিশন সেটের সামনে যারা বসে দেখছেন, বিশেষ করে বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে এই মুহূর্তে যারা আছেন, তারা প্রায় সকলেই একমত পোষণ করবেন। একটা উন্নতি হয়েছে যেটা ওনারা বলছেন কতদিন থাকবে সেটা নিয়ে সংশয় আছে, এবং কেউ এর মধ্যে ওই উন্নতিটাকে হয়তো মানতে চাইবেন না, তারও যথেষ্ট যৌক্তিক কারণ আছে। সেটা হচ্ছে এখন কথা বলা যায়, ওই ভয়টা কেটে গেছে। সবচেয়ে বড় কথা হলো ভয়টা কেটে গেছে। সেটা আবু সাঈদ ওই যে বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে প্রমাণ করেছেন যে ভয়টা একবার কেটে গেলে অনেক কিছু করা সম্ভব। তো সেটা একটা অর্জনের দিক।
কিন্তু অর্থনীতিতে অনিশ্চয়তা, অস্থিরতা আছে এবং পরিস্থিতিটা আসলে ক্রমাবনতির দিকে, এবং সেটা ঠিক করবার জন্য ওনারা দুজনেই মনে করেন যত দ্রুত সম্ভব একটা ভালো নির্বাচনের ব্যবস্থা করা দরকার। রাষ্ট্র পরিচালনা আসলে রাজনীতির বিষয় এবং রাজনীতিকদের কাজ তাদের হাতে দেওয়া উচিত। তারা যে ভালো করবেন তাও নয়, কিন্তু তারা অ্যাটলিস্ট জনগণের পালসটা বোঝেন, জনগণের সঙ্গে তাদের একটা সংযোগ আছে, সম্পর্ক আছে, যেটা এখন দৃশ্যত অনুপস্থিত, এবং এটাই একটা সংকটের প্রধান কারণ। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।